ওকে, তো আজকে ভীষণই একটা ইন্টারেস্টিং জিনিস করাবো, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস করাবো। সেটা হচ্ছে কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রা সূত্র, যেটাকে আমরা বলছি সূত্র, বলছি কেন সূত্র, তো যেটাকে আমরা বলছি KCL। কি বলছি? যেটাকে আমরা KCL। হোয়াট ইজ দ্য মিনিং অফ KCL? কিরচফ কারেন্ট ল। অনেকে কে দিয়ে কিরচফ বলে, অনেকে বলে কারশফ, অনেকে আবার বলে কারচফ। তো যে কোনো কিছু বলতে পারো তোমরা। তো এটার ইংলিশ যে নামটা সেটা হচ্ছে কিরচফ, CHH যত সম্ভব OFF, কিরচফস কারেন্ট ল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো কি পড়বো দেখে নিই আমরা। প্রথমে সেটা হচ্ছে 1 নম্বরে সূত্রের বিবৃতি, সূত্রটা প্রথমে পুরো ভালো মতন করে তোমাদেরকে বোঝাবো। তারপরে হচ্ছে 2 নম্বরে ভিত্তি। ভিত্তি বলতে এই সূত্রটা হট করে আমরা লিখলাম কেন, মানে এই যে কারশফস বা কিরচফস বের করেছিলেন সূত্রটা, তো ওনার মাথায় কি এসছিল যেটার ভিত্তিতে তিনি এটা বের করেছিলেন। তারপরে হচ্ছে একটা বেস্ট উদাহরণ, বেস্ট মানে সত্যি একটা বেস্ট উদাহরণ দেব, যেখান থেকে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিরচফসের অঙ্কগুলো বা এই কারশফের অঙ্কগুলো, মানে KCL এর যে অঙ্কগুলো সেগুলো কী করে করতে লাগে, সহজভাবে কী করে করতে লাগে। তো এই নিয়ে প্রচুর অঙ্ক আছে সার্কিটের, তোমরা যদি এই বেসিক জিনিসই না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তো প্লিজ স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেটা। তো দেখা যাক, প্রথমে সূত্রের বিবৃতি দেওয়া যাক। তো দেখো, আচ্ছা, তো প্রথমে চলে আসছি সূত্রের বিবৃতি। তো সূত্রের বিবৃতি হচ্ছে, মনে করো এখানে 4খানা ব্রাঞ্চ রয়েছে। তো এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই 4টে ব্রাঞ্চ একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তো বিন্দুটার নাম আমি দিলাম ও বিন্দু। তো এই 4টে ব্রাঞ্চের মধ্যে মনে করো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে I1, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে I2, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে I3, এবং এই ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে I4। মানে কি করলাম, খুব সিম্পল করলাম, আমি এই পয়েন্টের দিকে দুটো কারেন্ট ঢোকাচ্ছি আর পয়েন্ট থেকে দুটো কারেন্ট বের করছি। তো এখানে কারশফের প্রথম সূত্রটার বিবৃতি হচ্ছে যে একটা পয়েন্টের দিকে, মনে করো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তো অনেকগুলো ব্রাঞ্চ একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে, তো সেই ক্ষেত্রে যেই কারেন্টগুলো পয়েন্টের দিকে ঢুকছে সেই কারেন্টের যোগফল ইকুয়াল টু যেই কারেন্টগুলো এই পয়েন্ট থেকে বেরোচ্ছে সেই কারেন্টের যোগফল। বোঝা গেল না? জানি বুঝতে পারোনি, বোঝাচ্ছি। ওকে, তো এখানে যদি লিখি ব্যাপারটা তবে কি হবে, তবে হবে বিন্দুর দিকে, এটা অন্যভাবে আমি কিন্তু বলবো, শুধুমাত্র তোমাদের একটু সহজভাবে বোঝানোর জন্য আমি এটা লিখছি। বিন্দুর দিকে আগত সকল দর্শনার্থী, আগত কারেন্টের যোগফল ইকুয়াল টু বিন্দু থেকে নির্গত কারেন্টের যোগফল। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তবে জিনিসটা কী দাঁড়াবে, তবে জিনিসটা দাঁড়াবে I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। অর্থাৎ এই দুটো কারেন্ট ঢুকছে, তো এই দুটো কারেন্টের যোগফল ইকুয়াল টু এই দুটো কারেন্ট বেরোচ্ছে, তাই এই দুটো কারেন্টের যোগফল। এইবার আমরা যদি এই বিবৃতিটাকে একটু ভালো মতন করে লিখি তবে কী লিখব, তবে লিখব যে এই বিন্দুর মধ্যে বা এই বিন্দুর দিকে সমস্ত যে কারেন্টগুলো রয়েছে এই সমস্ত কারেন্টের বীজগাণিতিক যোগফল ইকুয়াল টু 0 হবে। আবার বলছি, এই বিন্দুর দিকে সমস্ত কারেন্টের যে বীজগাণিতিক যোগফল সেইটা ইকুয়াল টু 0 হবে। এটা কিন্তু তোমাদের বইতে আরও ভালো মতন করে আছে, আমি শুধুমাত্র কনসেপ্টটুকু বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী। দেখো, আমি কিন্তু মুখস্থ করিনি সূত্র, তো তোমরা বুঝতেই পারছো যে সূত্র যদি মুখস্থ করতাম তো আমি সূত্র গড়গড়িয়ে বলতে পারতাম, কিন্তু এটার কোনো মানে হয় না যে ফিজিক্সের সূত্র আমি মুখস্থ করে বসে থাকবো। এটা একদমই উচিত না, কারোর জন্যই উচিত না, কারণ তোমরা এখানে ইতিহাস পড়ছো না, বা তোমরা এখানে ভূগোল পড়ছো না, বা তোমরা এখানে কোনো বাংলা এসে লিখছো না। এখানে কি করছো, ফিজিক্স বুঝছো। ফিজিক্স বোঝার জন্য শুধুমাত্র কনসেপ্ট মাথায় ঢোকালেই হয়, ঠিক আছে?
তোমরা যদি এখানে সূত্র মুখস্থ করতে যাও কিচ্ছু হবে না। হ্যাঁ, তোমাদের লেখার জন্য, পরীক্ষায় লেখার জন্য, এইচএস এক্সামে লেখার জন্য তোমাদের অবশ্যই সূত্র কিছুটা হলেও জানতে হবে, কিছুটা হলেও মুখস্থ করতে হবে, কারণ আমাদের তো খুব ভালো সিস্টেম এডুকেশন সিস্টেমটা। তো এখানে শুধুমাত্র দেখে একটা ছেলে কতখানি সূত্র মুখস্থ করে লিখতে পারছে, সে যদি বানিয়ে লেগে অনেক স্যার আছে যারা কেটে দেয়। তো তোমাদের একটু হলে মুখস্থ করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ করে বলতে পারবো না, আমি পারি না মুখস্থ করতে। তো আমি তোমাকে বোঝাচ্ছি কী হচ্ছে ব্যাপারটা। যখনই অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, এখানে 4টে ব্রাঞ্চ থাকতে পারে, 5টা ব্রাঞ্চ থাকতে পারে, 6টা ব্রাঞ্চ থাকতে পারে, অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। তো এই ব্রাঞ্চগুলো যেই বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুতে আমরা সবকটা কারেন্টের যে বীজগাণিতিক যোগফল সেটা কী হবে, 0 হবে। তো এখানে বীজগাণিতিক যোগফল এই ব্যাপারটা কেন আসছে? দেখো, বীজগাণিতিক যোগফল মানেটা হচ্ছে যে আমরা এখানে সাইন নিয়ে আসবো, মানে আমরা এখানে চিহ্নের একটা ব্যবহার নিয়ে আসবো। চিহ্নের একটা ব্যবহার বলতে দেখো, এইখানে এই যে পয়েন্টের দিকে, এই পয়েন্টের দিকে দুটো কারেন্ট ঢুকছে আর পয়েন্ট থেকে দুটো কারেন্ট বেরোচ্ছে। তো আমি কি করতে পারি, আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে পয়েন্টের দিকে যেই কারেন্টগুলো ঢুকছে সেগুলোকে আমি ধরলাম পজিটিভ কারেন্ট, আর যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি ধরলাম নেগেটিভ কারেন্ট। তাহলে পরে বীজগাণিতিক যোগফলটা কী করে লিখবো? তাহলে বীজগাণিতিক যোগফলটা লিখবো এইভাবে, যেগুলো ঢুকছে অর্থাৎ I1 পজিটিভ প্লাস I2 পজিটিভ, আর যেগুলো বেরোচ্ছে অর্থাৎ I3 নেগেটিভ এবং I4 নেগেটিভ, এই যে যোগফল, এই যে বীজগাণিতিক যোগফল একা ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। তো এইখান থেকে আমরা কি করবো, এই I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। তো দেখো, এইটা আর এইটা সেম কিন্তু, ওকে, বুঝতেই পারছো, এইটা আর এইটা সেম। তো এইবারটা অনেকে বলতে পারে যে দাদা আমি এখানে এরকম করব না, আমি একটু অন্যরকম করে করতে চাই। কি করে করতে চাই? দেখো, আমি আগে কি করলাম, আমি আগে ধরলাম যেই দুটো কারেন্ট ঢুকছে সেই দুটো কারেন্ট হচ্ছে পজিটিভ, আর যেই দুটো কারেন্ট বেরোচ্ছে সেই দুটো কারেন্ট হচ্ছে নেগেটিভ। তো আমি এবারটা যদি উল্টো করি, মানে যেই দুটো কারেন্ট ঢুকছে সেই দুটো নেগেটিভ, আর যেই দুটো বেরোচ্ছে সেই দুটো হচ্ছে পজিটিভ, তাহলে কী হবে? তাহলে জিনিসটা উল্টো হয়ে গেল। তো দেখা যাক কী হয়। যেগুলো ঢুকছে সেইগুলো নেগেটিভ, মানে -I1 -I2, যেগুলো বেরোচ্ছে মানে I3 প্লাস I4, এগুলো হচ্ছে পজিটিভ, ইকুয়াল টু 0। তো এইখান থেকে তোমরা যদি সলিউশন করো তবে কী পাবে? তবে I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। তার মানে এইটা আর এইটা সেম, তার মানে এইটা 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 সেম। অর্থাৎ কেউ যদি এইখানে এই যে সাইনটা রয়েছে, কেউ যদি ঢোকার জিনিসটা পজিটিভ ধরে, তাহলে বের করার জিনিসটা নেগেটিভ ধরবে। আবার এটাও কেউ ধরতে পারে যে ঢোকার জিনিসটা নেগেটিভ আর বের করার জিনিসটা পজিটিভ, যা খুশি ধরতে পারে। কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে লাগবে যাতে বীজগাণিতিক সমষ্টি 0 হয়, বা যেটা ঢুকছে সেইটাকে আমি যা সাইন নেব, যেটা বেরোচ্ছে সেটা সাইনটা যাতে অপোজিট হয়। একটা পজিটিভ হলে নেগেটিভ, একটা নেগেটিভ হলে পজিটিভ, সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই এর মধ্যে। তো এইটা হলো সূত্রের বিবৃতি। তো এরপরে চলে আসি যে এই সূত্র থেকে আমরা কি বুঝতে পারছি বা ভিত্তি, ঠিক আছে। বাদাম খেলাম না, আটকে আছে জিভে, এই জিভে বলছি কেন, জিভে আটকে থাকে দেখি, দাঁতে আটকে আছে, সরি। क्यों आज नींद कम ख्वाब ज़्यादा है लगता खुदा का कोई। সূত্রের ভিত্তি না, আচ্ছা, সূত্রের ভিত্তি বা এটাকে উল্টো করে বলা যায় কিছু একটা, যে এই সূত্র থেকে আমরা কি বুঝতে পারছি এটাও বলা যায়, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো, ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এখানে আমি কি করছি, এখানে যেই দুটো কারেন্ট আসছে সেই দুটো কারেন্টের যোগফল ইকুয়াল টু যেই দুটো কারেন্ট বেরোচ্ছে সেই দুটো কারেন্টের যোগফল দেখালাম, আমি আগের ছবিতে তাই দেখালাম। তো এবার ব্যাপারটা হচ্ছে এর থেকে আমরা কি বুঝতে পারছি। দেখো, এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা বিন্দুতে মনে করো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো একটা বিন্দুতে যখনই এখানে কারেন্ট ফ্লো করছে তখন এই বিন্দুটের মধ্যে কি হচ্ছে, না চার্জ জমা হচ্ছে না চার্জ উৎপন্ন হচ্ছে, ওকে। মানে ব্যাপারটা হলো খুব সিম্পল, যখনই অনেকগুলো কারেন্ট, কিছু পরিমাণ কারেন্ট এই পয়েন্টের দিকে ঢুকছে এবং কিছু পরিমাণ কারেন্ট যখন এই পয়েন্টের থেকে বেরোচ্ছে, তার মানে ব্যাপারটা খুব পরিষ্কার যে এই বিন্দুতে বা এই পয়েন্টে কোনো রকম চার্জ বা কোনো রকম আধান জমাও হচ্ছে না, সঙ্গে কোনো রকম আধান উৎপন্ন হচ্ছে না। নো অ্যাকুমুলেশন অ্যান্ড নো সাপ্লাইং অফ চার্জেস, কোনো চার্জ উৎপন্ন হচ্ছে না, সঙ্গে কোনো চার্জ জমাও হচ্ছে না। তো এখানে লিখে দিই সিম্পলভাবে, খুব 1 নম্বর লিখে দিই যে বিন্দুতে, বিন্দুতে মানে যেই বিন্দুতে আমি এই কেসিএলটা অ্যাপ্লাই করছি। তো আমার কেসিএল অ্যাপ্লাই করার জন্য তো একটা নির্দিষ্ট বিন্দু চাই। তো সেই বিন্দুতে আমাকে দেখতে হবে যে সেই বিন্দুতে, অর্থাৎ এখানে লিখে দিই বিন্দুতে কোনো আধান
উৎপন্ন হয় না। 2 নম্বর, এরকম করে তোমাদের বইতে লেখা নেই, আমি লিখে দিচ্ছি। বিন্দুতে, তোমাদের এটা মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র মাথায় ঢুকিয়ে নাও। বিন্দুতে কোনো আধান উৎপন্ন হয় না এবং বিন্দুতে কোনো আধান জমাও হয় না। ওকে, সো এই দুটো তোমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে। নো অ্যাকুমুলেশন অ্যান্ড নো সাপ্লাইং অফ চার্জেস ইন এ পার্টিকুলার পয়েন্ট। ওকে, এইবার দেখো, এইবার আমরা একটা বেস্ট উদাহরণে চলে যাই। এটাই ছিল ভিত্তি, আর ভিত্তি এমন কিছু না। ভিত্তিটা হচ্ছে এটাই যে আমরা যখন কেসিএল অ্যাপ্লাই করবো, সেই কেসিএলের মূল ব্যাপারটা হচ্ছে কেন আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারছি, কারণ আমরা জানি যে কোনো একটা বিন্দুতে, যেই বিন্দুতে আমরা কেসিএলটা অ্যাপ্লাই করছি, সেই বিন্দুতে কোনো রকম চার্জ জমা হয় না এবং কোনো রকম চার্জ উৎপন্ন হয় না। মানে যেই চার্জটা এই বিন্দুতে আসছে, সেই চার্জটা অন্য কোনো ব্রাঞ্চ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে একটা পার্টিকুলার জায়গায় চার্জটা কিন্তু থেমে নেই, চার্জটা এগিয়ে যাচ্ছে, আসছে এগিয়ে যাচ্ছে, আসছে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এর মূল ভিত্তি। তো এবার চলে আসি বেস্ট একটা উদাহরণে। আমার কাছে এসি বার্মার বই রয়েছে, তো তোমাদের কাছে হয়তো থাকলে তোমরা পেয়ে যাবে অঙ্কটা, এক্সাম্পলেই রয়েছে হয়তো অঙ্কটা। তো দারুণ একটা অঙ্ক। আমি এমনিতে ফলো যেটা করতে বলি সবাইকে, সেটা এসি বার্মায় করতে বলি। তবে তোমরা, জানি না তোমরা কজন করো, শুধুমাত্র হয়তো নম্বর পাওয়ার জন্যই তোমরা করো অনেকেই, শুধু ছায়া প্রকাশনী, শুধু পারুল প্রকাশনী, এই তেই সেই বই, কিন্তু আসল যে বইটা ফলো করলে পরে সব পড়া যাবে সেটা কেউ করে না, ঠিক আছে। তো এখান থেকে করা যাক। ওকে ওকে, কোথায় গেল? দূর 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 দূর, এই তো পেয়েছি, একদম দারুণ অঙ্ক। তো এটা হচ্ছে 3 নম্বরে, তাই তো বেস্ট উদাহরণ হচ্ছে ঠিক এই ধরনের। सुन साथिया माहिया बरसात है इश्का की साहिया। ওকে, সো এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 1 ওহম, 1 ওহম, 5 ওহম, 1 ওহম, 2 ওহম, 4 ওম ওম ওম, 3 ভোল্ট, 4 ভোল্ট। ওকে 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 ওকে, এই পয়েন্টের নাম পি, এই পয়েন্টের নাম কিউ, এই পয়েন্টের নাম এস, এটা হচ্ছে 4 ভোল্ট। এইবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইখানে 2 অ্যাম্পিয়ার, এইখানে 2 অ্যাম্পিয়ার, এইখানে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড আর আছে, আর এখানে জাস্ট এটা ডিরেকশন আছে। ওকে, তো তোমরা যারা এসি বার্মার বই আছে তোমাদের, তারা 194 পেজ খোলো, ওখানে এই পেয়ে যাবে অঙ্কটা 27 নম্বর অঙ্ক। তো এখানে কি করতে বলেছে দেখি, দারুণ একটা অঙ্ক। তো এখানে করতে বলেছে এ পার্ট অফ এ সার্কিট ইন স্টেডি স্টেট অ্যালং উইথ দ্য কারেন্টস ফ্লোয়িং ইন দ্য ব্রাঞ্চেস, দ্য ভ্যালুস অফ রেজিস্ট্যান্স এক্সেট্রা is shown in the figure, calculate the energy stored in the capacitor। আমাকে এই ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি স্টোর হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো খুবই সহজ একটা অঙ্ক। এখানে বের করতে বলেছে আমাকে ক্যাপাসিটরের এনার্জি, কিন্তু আমাকে করতে হবে অঙ্কটা কেসিএল ধরেই, ঠিক আছে। তো কী করতে হবে দেখো, খুব সিম্পল। দেখো ক্যাপাসিটরের যে এনার্জি সেটা কি, সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার অথবা হাফ কিউ স্কোয়ার বাই সি অথবা হাফ কিউ ইন্টু ভি। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। তো দেখা যাক এই তিনটের মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে পারি বা কোনটা অ্যাপ্লাই করতে আমাদের সহজ লাগে। তো এখানে কি করবো দেখো, এখানে জাস্ট কি দিয়েছে দেখো, এখানে শুধুমাত্র বলে দিয়েছে প্রত্যেকটা কারেন্টের ডিরেকশন বলেছে, প্রত্যেকটা ভোল্টেজ বলে দিয়েছে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বলে দিয়েছে, আর কিছু বলেছে, আর কিছু বলেনি। তো আমাকে কী করতে লাগবে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে অর্থাৎ পি আর কিউর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা আমাকে বের করতে হবে। তো কী করে বের করতে হবে, এইবার দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে এই যে পুরো সার্কিটটা রয়েছে, এই পুরো সার্কিটটা রয়েছে স্টেডি স্টেট কন্ডিশনে। আমি এখানে দেখাচ্ছি কেন, তোমাদের দিকে তাকাবো। তো
আচ্ছা, স্টেডি স্টেট কন্ডিশন মানে কি এটা দেখো, এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো স্টেডি স্টেট কন্ডিশন মানে কি, কিন্তু এখন শুধুমাত্র একটু বুঝে নাও যে স্টেডি স্টেট কন্ডিশন মানে কি। স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে, মনে করো একটা সুইচ তুমি অন করলে কোনো একটা বর্তনী বা কোনো একটা সার্কিটে, সুইচ অন করার অনেকক্ষণ পরে তুমি ওই সার্কিটটা নিয়ে বা ওই বর্তনীটা নিয়ে অ্যানালিসিস করছো বা বর্তনীটার বিভিন্ন ভ্যালু তুমি বের করার চেষ্টা করছো। তো একটা সুইচ অন করলে, সুইচ অন করার অনেকক্ষণ বাদে যদি সুইচ অন করার মুহূর্তে তুমি ওই সার্কিট নিয়ে বা বর্তনী নিয়ে আলোচনা করো, তবে সেই কন্ডিশনটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট কন্ডিশন, তাৎক্ষণিক মুহূর্ত। যেই মুহূর্তে সুইচ অন করবে বা যেই মুহূর্তে সুইচ অফ করবে, জাস্ট ওই মুহূর্তে আমরা যখন বর্তনীটা নিয়ে আলোচনা করব, তখন দ্যাট ইজ কল্ড ট্রানজিয়েন্ট কন্ডিশন। কিন্তু অনেকক্ষণ বাদে যখন কোনো একটা বর্তনী নিয়ে আলোচনা করব সুইচ অন করার, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলবো স্টেডি স্টেট কন্ডিশন। এবার চলে আসি এইখানে, দারুণ একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটার রয়েছে অর্থাৎ পি আর কিউ, এই পি কিউ ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। কেন ফ্লো করবে না? ক্যাপাসিটার মানে কি? ক্যাপাসিটার মানে হচ্ছে এই একটা প্লেট আর এখান দিয়ে দুটো তার বেরিয়ে গেছে। তো এবার দেখো, একটা সুইচ তুমি অন করলে, সুইচ অন করার অনেকক্ষণ বাদে কি হবে? সুইচ অন করার অনেকক্ষণ বাদে এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? না, করবে না, যদি সেটা এসি কারেন্ট না হয়। এখানে কিন্তু একটাও এসি কারেন্ট নেই। এখানে দেখো, এই যে 4 ভোল্ট বা এই যে 3 ভোল্ট, এই দুটো কিন্তু ডিসি, কারণ চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারছো এই দুটো কিন্তু ডিসি। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু ডিসি, তো ডিসির ক্ষেত্রে কিন্তু স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হয় না। এটা এতখানি বলবো আমি, কারণ এটা নিয়ে বিশদ আলোচনা করার মতন এই টপিক আমি করবো না একদমই, এটা নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। তো এবার কি করতে হবে আমাকে? এবার দেখতে হবে পিকিউর অ্যাক্রসে যে ভোল্টেজ, মন দিয়ে শোনো কিন্তু অঙ্ক, ঠিক আছে? মন দিয়ে দেখো প্লিজ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা মন দিয়ে দেখো, কারণ এই অঙ্কটা যদি বুঝতে পেরে যাও, অনেক অঙ্ক কিন্তু সলভ করতে পারবে। সার্কিটের অঙ্ক কিন্তু যেহেতু নতুন শুরু হয় 12 ক্লাসের ক্ষেত্রে সার্কিটের অঙ্ক, তো সার্কিটের অঙ্ক কিন্তু অনেকের একটু প্রবলেম হয় করতে, ঠিক আছে? এটা তো সহজ অঙ্ক, তো এরকম অনেক কঠিন অঙ্ক আছে যেগুলো কিন্তু সলভ করা যায় না, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটা বেসিক অঙ্ক, যেখান থেকে তোমরা অনেক প্রবলেম সলভ করতে পারো যদি এটা বুঝতে পারো। তো এখানে কি করব আমি? এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দেখবো কারেন্ট ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা বা কারেন্ট ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, কারেন্ট আমি ঠিকঠাক লিখেছি? হ্যাঁ লিখেছি, একদম লিখেছি। তো এবার কি করব দেখো, খুব সিম্পল। এইখানে দেখো, আমরা যদি এই পয়েন্টে অর্থাৎ পি পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তো এখানে লিখে দিই যে কেসিএল অ্যাট পয়েন্ট পি। ওকে, তো পি পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তবে কি বললাম? কেসিএলে বললাম যে যেই পরিমাণ বা যেই দুটো কারেন্ট ঢুকছে সেই দুটো কারেন্টের যোগফল ইকুয়াল টু যেই কারেন্ট বেরোবে সেই কারেন্টের যোগফল। তো এখানে যেই দুটো কারেন্ট ঢুকছে সেটা কোনটা? সেটা হচ্ছে 2 আর 1। তো 2 আর 1 কারেন্ট মিলে এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এটাকে অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে আমি মনে করলাম যে এই যে ব্রাঞ্চটা রয়েছে অর্থাৎ 5 ওহম, এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে I1 এবং এর ডিরেকশন হচ্ছে বাদিক থেকে ডান দিকে। এই তীরচিহ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তো আমি কি করব? আমি যেই কারেন্ট ঢুকছে সেগুলোকে পজিটিভ ধরবো, আর যেই কারেন্ট বেরোচ্ছে সেগুলোকে নেগেটিভ ধরবো। তার মানে এইখানে পজিটিভ কোনটা হচ্ছে? +2। ওকে, +2 +1 দেন -I1, কারণ -I1 কী করছে? বেরোচ্ছে, ইকুয়াল টু 0, কারণ অ্যালজেব্রিক সাম বা বীজগাণিতিক সমষ্টি সেটা কী হয়? 0 হয়। তো এখান থেকে I1 এর যে মান বেরোবে সেটা কত বেরোবে? বুঝতেই পারছো, 2 + 1 3, তার মানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে I1 এর মান। অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমি I1 এর যে ডিরেকশন ধরেছিলাম, অর্থাৎ I1 এর ডিরেকশন কোন দিক ধরেছিলাম? বাঁ দিক থেকে ডান দিকে, সেইটা হচ্ছে পুরোপুরি কারেক্ট ধরেছিলাম, ঠিক আছে? এবং তার মানটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। যদি এমন হতো জিনিসটা যে I1 এর মান আমি ধরলাম বাদিক থেকে ডান দিকে, কিন্তু আমার এখানে চিহ্ন আসলো নেগেটিভ, তার মানে কি? তার মানে আমি যেই ডিরেকশনটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, সেটাকে আমাকে উল্টো করতে হবে। তার মানে তখন যেই চিহ্নটা হতো, মানে তখন যে ডিরেকশনটা হতো সেটা কি হতো? ডান দিক থেকে বাদিক। তো যেহেতু এখানে পজিটিভ চলে এসছে +3 অ্যাম্পিয়ার, তার মানে আমি আগে যেই ডিরেকশনটা ধরেছিলাম I1 এর সেটা কারেক্ট ধরেছিলাম। তো এই জন্য কী করতে লাগে? এই জন্য এই ধরনের অঙ্কে প্রথমে ধরে নিতে লাগে কোনো একটা কারেন্টের ডিরেকশন হয় বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিক, মানে পয়েন্টের থেকে দূরে যাচ্ছে অথবা পয়েন্টের দিকে আসছে। তো আমি ধরে নিলাম এরকম একটা কারেন্ট যে পয়েন্টের থেকে দূরে যাচ্ছে, এবং আমি ধরলাম যে যেটা পয়েন্টের থেকে দূরে যাচ্ছে সেটা পজিটিভ। তো এরপরে অ্যান্সারে যদি পজিটিভই বেরোয়, তার মানে আমি যেটা ধরেছিলাম আগে সেটা ঠিক, এবং অ্যান্সারে যদি নেগেটিভ বেরোয়, যেটা আমি ধরেছিলাম আগে সেটা ভুল, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে?
তো আমি তো I1 এর মান পেয়ে গেলাম, I1 এর মান কত পাচ্ছি 3 অ্যাম্পিয়ার। এইবার কি করতে হবে, একটু মন দিয়ে দেখো, এইবার কি করতে হবে, এইবার এই যে ব্রাঞ্চটা রয়েছে, এই যে ব্রাঞ্চটা অর্থাৎ 2 ওহম, এর মধ্যে দিয়ে আমাকে কারেন্ট বের করতে হবে। তো কী করে বের করবো, খুব সিম্পল ব্যাপার, একটা খুবই সিম্পল ব্যাপার। কী করে বের করবো দেখো, এইখানে এই যে কিউ পয়েন্টটা রয়েছে, এবার যদি আমি KCL অ্যাট কিউ পয়েন্ট বের করি, KCL অ্যাট পয়েন্ট কিউ, ওকে। সো কিউ পয়েন্টে আমরা যদি KCL অ্যাপ্লাই করি তবে দেখব যে আমি মনে করলাম, আমি ভেবে নিলাম যে এই পয়েন্ট থেকে কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে I2। এখন আমরা I2-র মান বের করবো এবং ডিরেকশান বের করব। তো এখানে কি হচ্ছে, আমি ধরে নিলাম যেই কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে নেগেটিভ এবং যেই কারেন্ট দুটো বেরোচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। আমি যা খুশি ধরতে পারি, তোমরা উল্টোটা ধরতে পারো। যেই কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে নেগেটিভ এবং যেই কারেন্ট দুটো বেরোচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। তো যেই কারেন্টটা ঢুকছে সেটা কোনটা, 1, তো -1 নেগেটিভ ধরলাম, আর যেই কারণ দুটো বেরোচ্ছে সেগুলো পজিটিভ, মানে +2 + I2 = 0। তার মানে এখানে কি হচ্ছে, 2 থেকে একবার দিলে 1 + I2 = 0। তার মানে I2 = কত বেরোচ্ছে, -1। এইখানে খেয়াল করে দেখো, একটু মন দিয়ে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে I2-র মান বেরোচ্ছে -1। অর্থাৎ আমি যেই ডিরেকশানটা ধরেছিলাম সেটা কোন দিক ধরেছিলাম, কিউ থেকে এসের দিকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল ধরেছিলাম। অর্থাৎ আমাকে ডিরেকশানটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে করতে হবে এই দিকে। এবং তার মান কত, তার মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তার মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2, এখানে লিখছি 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে, অর্থাৎ আমার এই ক্যাপাসিটারের ডান দিকের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখান দিয়ে আমি পুরোপুরি কারেন্ট সবগুলো পেয়ে গেলাম, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এই ব্রাঞ্চের কারেন্ট দরকার নেই, শুধুমাত্র এই ব্রাঞ্চের কারেন্ট জানলেই হবে। এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে এই দুটো পয়েন্টের মধ্যে, অর্থাৎ P আর Q, এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে ভোল্টেজ বের করতে হবে। তো ভোল্টেজ বের করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতেই হবে, সেটা হচ্ছে KVL, অর্থাৎ কিরচফ ভোল্টেজ ল। এই KVLটা তোমরা হয়তো এর পরে পেয়ে যাবে, এর পরেই হয়তো এই KCL এর পরেই হয়তো প্রিমিয়ার হবে। তো সেটা তোমরা আই বাটনে ক্লিক করলে পরে হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাবে, হয়তো না, পেয়ে যাবে KVL। তো আমি সাজেস্ট করবো যে তোমরা KCL দেখার পরে তারপর KVLটা দেখে নাও, তারপরে এই অঙ্কটা দেখো। আর যদি নাও দেখে থাকো KVL তবুও কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ KVLটা এখানে যেটা অ্যাপ্লাই করবো সেটা একদমই সহজে অ্যাপ্লাই করবো, সহজভাবে অ্যাপ্লাই করবো। তো দেখে নাও কী করে অ্যাপ্লাই করতে লাগবে। আমার কী করতে লাগবে, P আর Qর মধ্যে ভোল্টেজ বের করতে লাগবে। তো কী করে বের করবো, তো আমাকে কী করতে লাগবে, KVL মানে কি, কিরচফস ভোল্টেজ ল, যেটাকে আমরা বলে থাকি লুপ ল, যেটাকে আমরা কি বলে থাকি, লুপ ল। ওকে, আর KCLটাকে আমরা বলে থাকি জাংশন ল। জাংশন মানে কি, জাংশন মানে হচ্ছে ট্রেনের ক্ষেত্রে কী হয়, স্টেশনের ক্ষেত্রে কী হয়, জাংশন কাকে বলা হয়, স্টেশনের ক্ষেত্রে বা প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যখন অনেকগুলো প্ল্যাটফর্ম বা অনেকগুলো লাইন একটা প্ল্যাটফর্ম থেকে বা একটা স্টেশন থেকে বেরোয়, বা অনেকগুলো লাইন যখন একটা স্টেশনে আসে, তখন আমরা পার্টিকুলার ওই স্টেশনটাকে বলি জাংশন। ঠিক আছে, মানে ওই স্টেশন থেকে অনেক জায়গাতে যাওয়া যায়, আবার অনেক জায়গা থেকে ওই স্টেশনে আসাও যায়, তো সেটা হচ্ছে জাংশন। তো জাংশন মানে বুঝতেই পারছো তোমরা কী জিনিস, যে যখন একটা পয়েন্টে অনেকগুলো ব্রাঞ্চ এসে মিলিত হয় তখন সেই পয়েন্টটাকে বলা হয় জাংশন। যেটা আমি আগের উদাহরণে দিলাম, যে একটা পয়েন্ট দেখাচ্ছিলাম, সেটাই হচ্ছে জাংশন। তো ওই জাংশন বা ওই পয়েন্টের ক্ষেত্রে যেহেতু একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, তাই এই সূত্রটাকে বলা হয়, মানে আগের যে সূত্রটা অর্থাৎ কারশফের প্রথম সূত্রকে বলা হয় জাংশন ল। তার মানে KCLও বলা হয় অথবা জাংশন লও বলা হয়। তো এখানে লিখে দিচ্ছি আমি জাংশন ল, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, জাংশন ল। একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু তোমাদের না বুঝে আমি যাবো না কোথাও, একদম প্রমিস। ওকে, তো P আর Qর মধ্যে কী করে আমি এই লুপ লটা অ্যাপ্লাই করবো। আমার কি লুপ মানে কি, লুপ মানে হচ্ছে যেখান থেকে যাব সেখানে আবার ফিরে আসবো। তো আমি এখানে কি করব, এই কিউ পয়েন্ট থেকে যাব, কিউ পয়েন্ট থেকে গিয়ে আবার কিউ পয়েন্টে ফিরে আসবো। সো সিম্পল, একদম সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। তো কিউ পয়েন্ট থেকে P পয়েন্ট, তো কিউ পয়েন্ট থেকে P পয়েন্ট আমি ধরলাম যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে V, সেটা কত, সেটা হচ্ছে V, এবং এর এই দিকটা হচ্ছে মাইনাস এবং এই দিকটা হচ্ছে প্লাস। তো আমি কি করছি দেখো, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তার মানে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে পরে আমাকে কী করতে লাগবে, পজিটিভ V, তোমরা নেগেটিভ ভিও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাইনাস থেকে প্লাসে আমি ধরে নিচ্ছি পজিটিভ V। ওকে, এবার রেজিস্ট্যান্সে চলে আসি। রেজিস্ট্যান্সে কী হচ্ছে, কারেন্ট ফ্লো করছে ডান দিকে, তার মানে রেজিস্ট্যান্সের এই পাশটা হবে প্লাস, এই পাশটা হবে মাইনাস। সব বোঝাবো আমি KVL-এ, কোনো চাপ নিও না, যে কারেন্ট গেলে পরে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোথায় ভোল্টেজ, কোথায় পোটেনশিয়াল বেশি হয়, কোথায় পোটেনশিয়াল কম হয়, সব বোঝাবো, ডিটেলসে বোঝাবো। কারেন্ট এইভাবে ফ্লো করছে, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস,
কারেন্টটা এইভাবে ফ্লো করছে, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস। এবার কি করব, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন সেটা আমাকে বের করতে হবে। তো সেটা কত হচ্ছে, এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে, 5 + 1 6, মানে জাস্ট এই ব্রাঞ্চটুকুর সিরিজে রয়েছে বা শ্রেণীতে রয়েছে। তো 5 1 6, তো 3 6 18, তো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে ভোল্টেজ কমছে, মানে -18। ওকে, সো এখানে চলে আসি আমি এবার। এখানে কি হচ্ছে, এখানে 2 হচ্ছে রেজিস্ট্যান্স এবং 2 এর সঙ্গে 1 গুণ করতে হবে, দেন ইট উইল বি 2 × 1, তার মানে 2 ভোল্ট। এবার এখানে কি হচ্ছে, প্লাস থেকে মাইনাস, মানে ভোল্টেজ কমছে, মানে -2 ভোল্ট ইকুয়াল টু 0। এখানেও সেম কেস, এখানেও কি করছি আমরা, অ্যালজেব্রিক সাম, এখানে ভোল্টেজের আর কেসিএল ছিল কারেন্টের। অ্যালজেব্রিক সাম উইল বি 0, দেন ভি উইল বি 20, সিম্পল, ভি উইল বি 20। আচ্ছা, ঠিকঠাক বেরিয়েছে তো অ্যান্সার, ভি উইল বি 20। ওকে, একদম পারফেক্ট বেরিয়েছে। তো ভি উইল বি 20। তো এবার কি করবো, দেখো ভি পেয়ে গেলাম, আর সি তো আমি জানি যে 4 মাইক্রোফ্যারাড। দেন এনার্জি হবে কি, ইকুয়াল টু হবে ½ CV², কারণ আমার এইটা জানলে শুধুমাত্র হবে, ভি জানি যে আমি, সি আছে জানা, তো এটা কি হচ্ছে ½ CV²। এবার দেখো এখানে সিকে কিসে রয়েছে, 4 মাইক্রোফ্যারাড। তো 4 মাইক্রোফ্যারাডকে তোমরা ফ্যারাডে নিয়ে যেতে পারো, আবার না নিলেও কোনো সমস্যা নেই। তো আমি 4ই লিখে দিলাম, 4 মাইক্রোফ্যারাড। আর V² মানে কত বেরোচ্ছে, 20²। তো 20² করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 0 0। তো এখানে 2 2 যা 4, 4 দুগুণে 8, 800। এইবার এখানে যে ইউনিট হবে সেটা কি হবে, জুল হবে নাকি অন্য কিছু হবে? জুল হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে আমি সি কি ধরেছি, সি ধরেছি 4 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাড তার মানে 800 কি হবে, মাইক্রো জুল। সিম্পল, এখানে কি হবে, মাইক্রো জুল। তো 800 মাইক্রোজুল, ঠিকঠাক একদম করেছি, একদম পারফেক্ট। ওকে, সো ইট উইল বি 800 মাইক্রোজুল। তো এই হচ্ছে অঙ্ক। এখানে আমি কেসিএলই বেশি অ্যাপ্লাই করেছি, কিন্তু কেভিএল একটু অল্প অ্যাপ্লাই করেছি। যেহেতু ভালো অঙ্ক তাই আমাকে করাতে হলো অঙ্কটা। দারুণ একটা অঙ্ক, অসাধারণ অঙ্ক। তো এই গেল কেসিএল। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার পেজে ফলো করতে পারো, ওখানে অনেক ভিডিও আসে, ছোটো ভিডিও আসে, ঠিক আছে। অনেক কোশ্চেন আমি করে রেখেছিলাম ওখানে, এখন সময় পাচ্ছি না করার, আবার করাবো পরে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।